পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলাটা কোথায় কেটেছে সুপ্রিয়া? ছোটবেলাটা গ্রামের বাড়িতে কেটেছে। আচ্ছা, আমি ভাই দুজনেই মানে পিঠোপিঠি 2.5 বছর বয়স ডিফারেন্স আমাদের। তো ছোটবেলায় ভাই ছিল প্রচন্ড পরিমাণ দুষ্টু, মানে সেই জলে আগুন ধরিয়ে দেওয়া ছিল সেই রকম পরিমাণে দুষ্টু ছিল ভাই। মানে সাপ দেখতে পেলেই সাপ ধরে ঘুরিয়ে ছুড়ে দিত। তো ওইভাবে ওকে অনেকবার সাপে কামড়েও দিয়েছে। তো এক্সাম দিতে গেছে, পকেটের মধ্যে দুটো ছোট ছোট কাঠবিড়ালি নিয়ে পরীক্ষা দিতে গেছে। এক্সাম এত দুষ্টু, তার নাম রামকৃষ্ণ। ভীষণ দুষ্টু, মানে নাম একরকম, মানে পুরো ডিফারেন্ট ক্যারেক্টার। তুমি কি করো সুপ্রিয়া? আমি এখন হাউসওয়াইফ আছি। এখন ওই আমার ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে এখন আমার চলছে। তো তোমার বিয়ে হয়েছে ওইখানেই? আমার বিয়ে হয়েছে আরামবাগেতে। আচ্ছা, বিয়ের বিয়ের পর থেকে আর কি ভাই যেহেতু খুব মেরিট ছিল, তো ভাই নিজের স্কলারশিপে কিছুটা পড়েছে, বাবা পড়িয়েছে। তারপরে আমার একটা বিয়ের যোগাযোগ হয়। তো সেখান থেকে ভাই এখন ব্যাঙ্গালোরে এইচএসবিসি ব্যাংকে ডাটা সায়েন্টিস্ট পদে আছে। কৃতিত্বটা যায় পুরোপুরি আমার দিদিকে, কেননা ছোট থেকেই যখন মা বাবার এরকম অবস্থা, আমাদের ফিনান্সিয়ালি কন্ডিশন খুব বাজে, তখন থেকেই দিদি অনেকটা সাপোর্ট করেছে আমাকে। মাধ্যমিকের পরে আমি একটা খুব বড় স্কুলে সুযোগ পাই পড়ার, যেটা হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, যেটা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য বহন করা খুবই কষ্টের। আর ঠিক সেই সময়তেই আমার দিদিরও বিয়ে ঠিক হয়। তো এই দুটো একসাথে খরচা চালানো বাবার পক্ষে একটু মুশকিল হয়ে যায়। তো তখন দিদি শ্বশুর বাড়ি থেকে ভগবান তুল্য মানুষ তারা, তো তারা বলেন যে আমরা বিয়েতে কোনো টাকা নেবো না, আর আমরা তোমার পড়াশোনাটাও একটু চালানোর জন্য সাহায্য করব। তো তখন থেকেই ওই ফিনান্সিয়াল সাপোর্টটাও ওনারা দিয়েছেন। আর ওকে তো এত ভালো ঘরে দিতে পারে আমরাও অনেক খুশি। এই সাপোর্টগুলো করে গেছে, প্লাস যতদিন আমি চাকরি পেয়েছি ততদিন ও আমাকে বুঝতে দেয়নি যে বাড়িতে মা বাবা আছে, তাদেরকে খেয়াল রাখতে হবে। ও পুরোটাই নিজের ওপর নিয়ে নিয়েছিল। এখন আমি চাকরি পেয়েছি, তো এখন আমি ধীরে ধীরে রেসপন্সিবিলিটিগুলো নিচ্ছি। এখন ব্যাঙ্গালোরে থাকো? ইয়েস, আমি চেষ্টা করি যখন এই ভাই ফোটার দিনটা মানে ও মিস করতে চায় না। মানে যেখানেই তার পৃথিবী এধার ওধার হয়ে গেল, ও ঠিক ওই দিনটা আসবে স্পেশালি। দিদি কিরম ছিল ছোটবেলায় একটু বলো তো সৌভিক। দিদি আমার বোনের মতো ছিল, আমি একটু বেশি দাদা ছিলাম। বর্তমানে যেটা হয়েছে, মানে বিয়ের পরে আমি যেটা নোটিস করছি, ভাই আমার বাবার জায়গাটা এবার আস্তে আস্তে ভাই হয়েছে। মানে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি এই জিনিসটা ভাবলেই, যে ভাই এগুলো আমার জন্য করছে, এগুলো বাবা আমার জন্য এতদিন করে এসছে। ছোটবেলাটা কোথায় কেটেছে দুজনের? ছোটবেলা অ্যাকচুয়ালি আমার বাবার ট্রান্সফারের জব ছিল, তো ছোটবেলা আমাদের সত্যি বলতে বিভিন্ন জায়গায় কেটেছে। মারপিট কোনো দিন হয়নি, এটা এখনো শুনলে লোকে অবাক হবে, কিন্তু ঝগড়া মানে সাংঘাতিক, কেউ থামবো না। নিজের একটা বিজনেস রয়েছে, আমি একটা ব্যাগের বুটিকে কাজ করি, কিন্তু আমার মেইন থটটা হচ্ছে বিভিন্ন রকম যে ক্রাফটেড প্রোডাক্ট, বিভিন্ন রকম যে ক্রাফটেড ফ্যাব্রিকগুলো হয়, কাঁথা স্টিচ থেকে শুরু করে তসর, তারপরে ডোকরা, বাগরু, হ্যাঁ যত রকমের ক্রাফটেড ফ্যাব্রিক আছে যেগুলো বিশেষ করে পুরোটা হাতে করা হয়। বিভিন্ন মহিলারা, পিছিয়ে পড়া শ্রেণীর যে মহিলারা, তারা যে হাতে যে কাজ করেন, মাদুর কাঠির ব্যাগ, তো এই ধরনের জিনিস নিয়ে আমি ব্যাগের উপর কাজ করি। সৌভিক কি করো? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে একটা কোম্পানিতে আমি চাকরি করি এখন। ওকে। দিদির পুরো ব্যবসাটাকে আমি অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য পুরো ওয়েবসাইটটা আমি নিজে বানিয়েছি এবং সেটাকে ডিজিটাল খরচা বাঁচিয়ে দিয়েছে আমার। হ্যাঁ, একটা বড় খরচা আমি যেটুকু নিজের তরফ থেকে সম্ভব সেটা আমি করেছি। একটু কৃপণ তো আর কি চেষ্টা করে, মানে এই সব জায়গা থেকে কিভাবে খরচাটা বাঁচিয়ে দিদিকে উপহারটা দেওয়া যায়। এটা ভাই ফোটার দিন আমি বললাম, কারণ ফোটাটা দিয়ে এসেছি, এখনো গিফট পাইনি, জানি যদি আর কি এই পার্সপেক্টিভে কোনো আমি একটা গিফট পেতে পারি, তো সেই ওটা সারপ্রাইজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শিখা, কত বছর ডিফারেন্স বললে দুজনে? 7 বছরের ডিফারেন্স। তুই বড় 7 বছরের। নামেই ভাই, ও আমার থেকে ম্যাচুরিটিতে অনেক 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 এগিয়ে। মানে আমি বলতে গেলে ওর থেকে মনে হয় 7 বছরের ছোট, আমার থেকে 7 বছরের বড়। ও মানে আমাকে উপদেশ দেয়, এটা কর, এটা ভুল করছিস, ওটা ভুল করছিস। তো তারপর আস্তে আস্তে যখন আমরা বড় হই, তো যেহেতু আমার নাচই ধ্যান জ্ঞান, এটা আমার প্রফেশন, তো ও আমার পাশে মানে শিরদাঁড়ার মতো দাঁড়িয়েছে। কারণ আমি মানে নাচের ক্ষেত্রে ইউটিউবে আমার নাচ পোস্ট করা থেকে এডিটিং থেকে শুরু করে ও সব কিছু, মানে আমি এগুলোর ব্যাপারে আমার একদম ধারণা ছিল না। ওর ইয়েতেই আমি করতে শুরু করি ইউটিউবে। এইভাবেও আমার পাশে থেকে, যার জীবনে আমার একটা সব থেকে খুব খারাপ এবং মানে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমি একটা সময় গেছি। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়, কিন্তু দেখা যায় যে মানে বিয়ের ঠিক 2 সপ্তাহ আগে আমার বিয়েটা পুরো ভেঙে যায়। সেই মুহূর্তে এসে মানে আমি ওকে দেখতে পাচ্ছিলাম কি ও স্টাক হয়ে রয়েছে, মানে এগোতেও পারছে না, পেছোতেও পারছে না, বিকজ লোকে কি বলবে না বলবে ওটাই ও ভাবছিল।
সো ওটা দেখে খুবই খারাপ লাগছিল। অ্যান্ড আমি এটা ওকে বললাম কি তোর যদি মনে হয় কি দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কে, তাহলে তুই এগোস না। রোজ সকালে তোর মনে হবে কি এটা কোথায় চলে এলাম আমি। তো ও যদি আজকে আমার পাশে সেই টাইমে না দাঁড়াতো, আমি আজকে যে আমার যেখানে বিয়ে হয়েছে সেই মানুষটিকে পেতাম না। সেই মানুষটি মানে আমার জীবনের সবথেকে বড় উপহার বলবো। কি বলবো, ও যেমন আমার একটা শিরদাঁড়া, তেমন সেও আমার আর একটা শিরদাঁড়া। তুমি এখন কি করছো সোহম? আমি এখন হচ্ছে একজন ইউটিউবার, অ্যান্ড আমার একটা চ্যানেল আছে গ্লোকাস বলে, অ্যানালিসিস ভিডিও বানাই, যে ইউটিউবে কি চলছে না চলছে ওটা নিয়ে আমি ওপিনিয়ন দিই। আচ্ছা, মানে কার গ্রোথ হচ্ছে কার ডাউনফল হচ্ছে ওগুলো নিয়ে আমি ভিডিও করি। এখন কত দূর চলে গেছে শিল্পা বিয়ের পরে? একদম কাছেই। তার মানে প্রায় বাপের বাড়ি আসা, প্রায় বসা ভাই বোন এখনো গল্প আড্ডা করো? যেহেতু আমার বাড়িতে নাচের স্কুল, তো আমাকে প্রায় সপ্তাহে 2-3 দিন ধরে আসতেই হয় বাপের বাড়িতে। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। শিল্পা সোহম খুব ভালো থেকো। এবার তোমাদের কথা শুনি। 9 বছরের বড় দাদা। হ্যাঁ, শুভ ভাতৃদ্বিতীয়া। আজকে স্পেশাল দিন। আর ভাইফোঁটার দিনটা মানে ছোট থেকে এত ভালো করে কাটে আমাদের, যেহেতু আমরা কাজিনরা অনেক ভাই বোন একসাথে সবাই মানে সেই সকাল থেকে মানে রীতিমতো উৎসবের মতো আমাদের। ও আমার নিজের দাদা, এছাড়াও আমার মাসির ছেলেরা আছে, ভাই আছে, বোন আছে, সবাই মিলে সেই খুব আনন্দ। মিষ্টি খাওয়া থেকে শুরু করে পছন্দের অনেক রকম খাওয়া থেকে শুরু করে মুভি দেখা, রাত্রিবেলা বাজি ফাটানো, সব মিলিয়ে খুব ভালো কাটে। যখন রূপক বোন হলো তখন তো একদম ডল তোমার হাতে এলো। একটা হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে তখন অনেকটা ছোটই ছিল, যেহেতু তখন অনেকটা আমি নিজেও ছোট ছিলাম। যেমন হয় না বাচ্চাবেলায় মেন্টালিটিটা, বোন হলো আমার হয়তো ভালোবাসাটা ডিভাইড হয়ে যাবে, বা আমি অনেক ছোট। বড় হয়ে তো মানে কি বলবো, ছোট থেকে দাদাগিরি তো পেয়েইছি, বড় হয়েও ইভেন এটা চলতে থাকছে, শাসন করে। হ্যাঁ, যে কোনো ব্যাপারে। মানে ধরো একটা সামান্য ব্যাপার, তো বাইক নিয়ে ভীষণ পাগল। এবার ধরো আমার বাইকে উঠতে গিয়ে ওর ইন্ডিকেটারে একটু পা লেগে গেল, মানে আমার কিছু হলো সেটা ব্যাপার, আমার বাইকে লেগে গেল। এখন কি ঝগড়াঝাটি হয়? বিভৎস, মানে ফাটাফাটি, ঝগড়া, মারামারি, চুলোচুলি সব হয়। মানে কথাও বন্ধ হয়ে যায়, হতে পারে হয়তো কথা বন্ধ একদম। মা বাবা কাকে সাপোর্ট করে? যেখানে যার দোষটা থাকে তাকে সাপোর্ট করে, তবে পার্সেন্টেজটা আমার একটু বেশি আসে আমার উপরই। যদি ওর কোনো রিলেটেডলি মানে কোনো কিছু ভুল করলো, খাই আমি লাস্টে ঝাড়টা, এসে আমার উপরই আসে। ওই যে একটু আগে বললাম না, ক্রাইম পার্টনার, ক্রাইমটা করেও কিন্তু জড়িত থাকে। আমি ভাবে যে আমি ওকে শেখাচ্ছি জিনিসটা, মানে ছোট থেকে এইটার কি হয়ে আসছে। না না, তবে আমাকে ক্যারিয়ারে প্রচুর হেল্প করো তুমি দেবলি না। আমি এখন বিবিএ 3rd ইয়ার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা। আজকে ভাইফোঁটার দিনে আমরা অধিরাজের বাড়িতে এসেছি, দেখব অধিরাজের ভাইফোঁটা। খুব সুন্দর লাগছে, তোকে একটু আলাপ করে দে। মার বাবা আমি বুঝতেই পারছি। মা নমস্কার, শম্পা গাঙ্গুলি। আমার বাবা নমস্কার, অভিজিৎ গাঙ্গুলি। শম্পা গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, অধিরাজ গাঙ্গুলি। অধিরাজ নামটা কার দেওয়া? মায়ের দেওয়া। অধিরাজকে ভালো স্কুলে আমি ভর্তি করি, টিউশন দিয়ে পড়াশোনা, প্লাস ওর দেখতাম ছোট থেকে যে ও একটু ডান্স করতো। মানে 2 বছর আগে থেকে যখন একটু কথা বলতো দেখতাম, তখন খুব হিমেশ রেশমিয়ার গানে বায়ানা বায়ানা, মানে কথা বলতে পারতো না, মানে ওই ডান্স করতো দেখে। একটা সানগ্লাস নিত, একটা চশমা। তারপরে এখানে আসি, এসে আমি একটা ডান্স স্কুলে দিই আর কি, মুদ্রা কলা কেন্দ্র এখানে কাছে আছে। তো সেখানে ও বোধহয় প্রথম ছেলে স্টুডেন্ট ছিল আর কি। ওকে নিয়ে যাই, গিয়ে কথা বলি, তো এইভাবে ও এগোয়। তারপর ওই ডান্স করতে করতে একটা ছোট্ট, তখন 3-3.5 বছর বয়স, সেই সময় একটা লায়ন্স ক্লাবের একটা ডান্স কম্পিটিশন হয়, সেখানেও যায় ওদের স্কুল থেকে। ওখানে একজন ড্রেস ডিজাইনার আসেন, তার বলে যে না, ওকে বেশ মডেল হিসেবে বাচ্চাদের একটা ফটোশ্যুট আছে, আপনি একটু করুন। সেখানে ও যায়। তারপর থেকেও এভাবে অ্যাড শ্যুট করতে থাকে, প্রচুর বড় বড় অ্যাড করে আর কি সেই সময় আর কি। একটা বছর গেছে যে পুজোতে যেদিকে তাকাচ্ছি অধিরাজের বড় বড় হোর্ডিং। কপিল দেবের সাথে কপিল দেবের ছেলের এতেও বিজ্ঞাপন করেছে আর কি। তুই কত বছর বয়স থেকে অভিনয় করছিস? 5। প্রথম কাজ করেছিলি হরণ আদ্যার ছবি, এবং তারপর থেকে টুকটুক টুকটুক করে পরপর ফিল্মই করতো। তারপরে সৌদামিনীর সংসার দিয়ে আবারও নতুন সিরিয়ালে জানি। সংসার তোর একটা বড় ব্রেক। এটা সবার ওকে খুব ভালো লেগেছিল। তো
তোমরা তো এক ভাই এক বোন না? আমার দিদি, আমার ভাই আর আমি। হ্যাঁ, মানে তোরা তিনজন, তিন ভাই বোন। আমাকে একটা জিনিস বলো যে তোমার ভাই এই যে ইন্ডাস্ট্রিতে এখন ঘুরে বেড়ায়, তা ওর কোনো সিক্রেট জানো তুমি? ফ্যান ফলোইং তো প্রচুর দেখতেও পাই, কানেও আসে অনেক, মানে মেল ফ্যান ফলোইং থেকে ফিমেল বেশি। আজকে ভান্ডা ফোড় পুরো ফিমেল ফ্যান ফলোইং প্রচন্ড বেশি, মানে ও তো রিকোয়েস্ট পাচ্ছে, সঙ্গে আমারও অনেক রিকোয়েস্ট আসে। ইনবক্স ভরে যায়, দাদার সঙ্গে একটু ওদের সঙ্গে কথা বলিয়ে দাও, একটু এটা করিয়ে দাও, দেখা করিয়ে দাও, মানে রোজ লেগেই থাকে এটা। তোর দিদির সঙ্গে ঝগড়া হয়? না, ঝগড়া হয় না। আমাদের ছোটবেলায় আমার মনে আছে দিদি সেই মেলা থেকে কিনে আনতো, ওই যে খেলনাবাটি খেলার হয় না, ওই জিনিসপত্র সব খেলনাবাটি, গ্যাস, কড়াই, রান্না নিয়ে বসতো। এবার দিদি এবার রান্না টান্না করতে, এবার সেই ময়দা চুরি করে আনতো, মানে নিচে রান্নাঘর থেকে ময়দা, পোস্ত যেখানে যা পেত নিয়ে আসতো, সেই সব আমরা ঘেটে দিতাম, মাদেরকে জানিয়ে দিতাম, সেই নিয়ে তারপরে ঝাড় খেতাম। বাবা, আমাকে একটা জিনিস বলো যে এই যে ভাইফোঁটার দিনটা আমি তো দেখলাম প্রচুর মিষ্টি টিষ্টি দিয়ে ফোঁটা দেওয়া হলো, এরপর কি কি রান্না হয় শম্পা? এরপরে আমাদের থাকে পোলাও থাকে, মাটন থাকে, ফিশ ফ্রাই থাকে। আজকে কি গিফট পাওয়া হলো তোমার? তোমাকে কি দিল? আমাকে আজকে একটা ব্যাগ দিয়েছে। না, আপাতত এখন ক্যামেরার সামনের জন্য ব্যাগটা তাড়াতাড়ি কিনতে পেরেছি, সময় পাইনি। এরপরে ভালো করে একদম সাজিয়ে গিফট। তুমি কি দিলে? আমি ওকে আজকে একটা শার্ট দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুই হওয়ার আগেই আমি জানতাম আমার ছেলেই হবে, তাই তো মায়ের নামের সঙ্গে মিলিয়ে আমি নাম রেখেছিলাম বিঘ্নেশ। শৈলজা মানে জানিস? শৈলজাকে দুর্গা, আর দুর্গার ছেলের নাম গণেশ, আর বিঘ্নেশ গণেশের আরেক নাম, তাই তো তুই বিঘ্নেশ। আমি চলে যাওয়ার আগে তোর মায়ের একটা শেষ অনুরোধ রাখবি বাবা, শুধু একবার আমাকে মা বলে ডাকবি বাবা। এই জন্মে তো আমি আর ওই ডাক শুনতে পাবো না। মৈনাক, আর অভিমান জমিয়ে রেখে চুপ করে বসে থেকো না। তুমি তো ছোট থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলে মৈনাক। আশা করেছিলে যে কোন দিন তোমার মা তোমাকে সন্তান বলে বুকে টেনে নেবে, কিন্তু দুর্ভাগ্য এই যে এই বঞ্চনা সময়ের সাথে সাথে তোমার মনে শক্তভাবে গেঁথে বসে গেছে। মায়ের প্রতি ভালোবাসা অভিমানে পরিণত হয়েছে। দেখো, তোমার মন একটু মা বলে ডাকার জন্য কেমন আনচান করছে। ডাকো মৈনাক, মন প্রাণ ভরে মা বলে ডাকো, ডাকো মা বলে। মা 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 গো গো। আপনি কি ভেবেছেন কি শৈলজা দেবী? হ্যাঁ, আপনি একটার পর একটা ক্রাইম করবেন আর আমাকে বারবার ছুটে আসতে হবে আপনার এই বেল করানোর জন্য? দেখুন, আমি এসব করতে পারবো না। তাছাড়া আমাকে আমাকে ফোন করে ডাকা হলো কেন? দাঁড়ান দাঁড়ান প্রতীক বাবু, আমি আপনাকে ফোন করে ডেকেছিলাম, তবে সেটা কোনো মোকদ্দমা লড়ার জন্য না। বিনা কারণে আমার মতো একজন ব্যস্ত আইনজীবীকে ডেকে তার কেন সময় নষ্ট করা হচ্ছে? কারণ নিশ্চয়ই আছে। এই দৃশ্যে আপনার উপস্থিত থাকা জরুরি, তাই ডেকেছি। শৈলমা একটু আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। মৈনাক, ইনি তোর বাবা। প্রতীক তরফদার। কি বলছো শৈল? ও আমার ছেলে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা গো, মা তোমার অসীম কৃপা। মা তুমি কৃপা না করলে শৈলমার মধ্যে এত পরিবর্তন আসতো না গো। তোমার কৃপাতেই শৈলমার ভেতরের রাক্ষসটা মরে গিয়ে শুভ শক্তির জয় হয়েছে গো। মা গো, এভাবেই তুমি সবার মনে ভালোবাসার ফুল ফুটিয়ে অশুভ শক্তিকে বিনাশ করো মা। না রে মা, সব অসুরের মন ভালোবাসা দিয়ে জয় করা যায় না। যদি যেত তাহলে মাকে সংহার মূর্তি ধরতে হতো না। দেবী কালিকার রুদ্র মূর্তির কোনো প্রয়োজন হতো না। মাকে ধরতে হতো না মহিষাসুর মর্দিনী বা ছিন্ন মস্তা রূপ। কে আপনি? এসব কি বলছেন? ওরে আমি মায়ের সামান্য দূত, মায়ের নির্দেশ দিতে এসছি তোকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে তো আমি চিনি। হ্যাঁ, আপনি তো সেদিন আমাকে গ্রামে জল দিয়েছিলেন। তেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছিল। আপনার কাছে একটু জল হবে? হবে না কেন, নিশ্চয়ই হবে। আপনি জল না দিলে যে আমি মরে যেতাম বাবা। আমি আপনাকে চিনতে পেরেছি, আমার ভুল হয়নি চিনতে আপনাকে। ভিক্ষা দিবি না মা? ছেলেটাকে ফিরিয়ে দিবি? না না বাবা, দেব তো। এই পুণ্যতিথিতে নীলকণ্ঠ আর নীলাবতীর বিয়ে হয়েছিল। বিধাতার কি লীলা দেখো, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। মা, মা গো মা। বাবা, বাবা আপনি কে? বাবা কে আপনি? আমাকে কেন এত দয়া করলেন? ওরে মা, আমি যে বললাম আমি মায়ের সামান্য দূত। শোন মা, তোর প্রতি মায়ের নির্দেশ হলো মায়ের নামে যে নোংরা ব্যবসা করতে পারে এই খড়গ দিয়েই তোকে শাস্তি দিতে হবে। কিন্তু বাবা আমি কি? গৌরী, গৌরী কার সাথে কথা বলছো তুমি? এই যে ছোট, এ কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিনির ঠিক কি দায় ছিল যে গিনি আপনার ছেলেকে শুধরবার দায়িত্ব নেবে? হ্যাঁ, আপনার ছেলে আর গিনির একটা সম্পর্ক তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু আপনি তো জানতেন আপনার ছেলে কিরকম নোংরা, কিরকম নীচ। আর দেবযানীর ঘটনার সময়, সেই ঘটনার সময় ডিএনএ রিপোর্টের কারচুপিটা তো আপনিই করেছিলেন। কারচুপি করেই আপনার ছেলেকে বাঁচিয়েছিলেন, সেটা কিন্তু সবাই জানে মিস্টার শান্তি। তাহলে আমাকে এটা বলুন যে আপনি কেন এটা করতে দিলেন, কেন এটা ঘটতে দিলেন? একটা মেয়ের জীবন নিয়ে কেন ছিনিমিনিটা খেলতে দিলেন বলুন তো? তাকে এরকম একটা নরকে ঠেলে দেওয়ার কি খুব দরকার ছিল? উত্তরটা দিন। সুকান্ত বাবু, আপনি জানতেন না আপনার ছেলের চরিত্র কেমন? আমার মেয়েটা কত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে সেটা জানা সত্ত্বেও, সেটা জেনেও আপনি কি করলেন? ওরকম একটা নোংরা ছেলের হাতে আমার মেয়েটাকে সম্পূর্ণ একা রেখে, একটা অসহায় অবস্থার মধ্যে রেখে আপনি বিদেশে চলে গেলেন। ওয়ান্ডারফুল সুকান্ত বাবু, ওয়ান্ডারফুল। সত্যি আপনার বিচক্ষণতা প্রশংসার দাবি রাখে, সত্যি। আসলে আমি কি করে জানবো যে এত কিছু হবে? আপনি ছেলেকে চেনেন না নিজের? চেনেন তো?
এর আগে আপনার ছেলে কটা মেয়ের সর্বনাশ করেছে সেই হিসেব আপনার কাছে ছিল না? সুকান্ত বাবু, আপনি তো গিনির পিতৃস্থানীয়। আপনি কোথায় আমার মেয়েটাকে সাবধান করে দেবেন, সতর্ক করে দেবেন যাতে সেই বিয়েটা না করে। সেটা না করে আপনি কি করলেন? আপনি আপনার ছেলেকে ইনসিস্ট করলেন, বাধ্য করলেন এই বিয়েটা করতে। গিনি, তোমার কাছে, আপনাদের সকলের কাছে আমার মাপ চাওয়া ছাড়া আর কিছু করার নেই। আমার ছেলে যদি অপরাধী প্রমাণ হয়, ওকে সব থেকে বড় শাস্তিটা পেতে হবে আমার কাছে। মেঘ, থ্যাঙ্কস ফর এভরিথিং। আমার মনে হয় না নীল সেটা দেবার কোনো প্রয়োজন আছে। আর আমি তোমার বোনের জন্য কিন্তু এখানে আসিনি। এই কেসের আমি একজন উইটনেস, মূল সাক্ষী, তাই কোর্ট থেকে আমাকে এখানে আসতে বলা হয়েছে। এই কেসটা যতদিন চলবে আমাকে প্রায় অনেকবারই এখানে আসতে হবে। তুমি কি আমাকে প্রতিবারই ধন্যবাদ দেবে? জিষ্ণু, আপনি? সে কি নীল, জিষ্ণু তো এখানে আসবেই। ও তো তোমার বোনের কেসের একজন প্রাইম উইটনেস। সেদিন যদি ও সময় মতন পুলিশ না নিয়ে যেত তাহলে আমরা কেউ জানি না তারপরে কি হতো। তো আমাকে ধন্যবাদ দিলে ওকে দেবে না? থ্যাঙ্কস। না না, তা কেন, তার কোনো প্রয়োজন নেই। মেঘ, আমি ভেতরে যাচ্ছি। মেঘ, আমি থ্যাঙ্কসটা তোমাকে অন্য কারণে দিচ্ছিলাম। গিনিকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। আর হ্যাঁ, আমি জানি তুমি এই কেসে প্রাইম উইটনেস। কোর্টে সাক্ষী দিতে আসাটা এখন তোমার দায়িত্বের মধ্যে পড়ে। আর সেটার জন্য আমি কেন তোমাকে ধন্যবাদ দেব? আমি ধন্যবাদ দিয়েছি সম্পূর্ণ একটা অন্য কারণে। আমি শুনেছি তুমি আমাদের পাড়ায় গান গাইতে আসছো, আমি সেটার জন্য তোমাকে ধন্যবাদ দিয়েছি। মেঘ, অনেকদিন তোমার গান শুনিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাম অন ড্যাড, কাম অন। আরে একবার তো বাইরের লোককে বিশ্বাস না করে নিজের ছেলেকে বিশ্বাস করো। ড্যাড, ড্যাড, তুমি ওদের কারোর কথা শোনো না। ড্যাড, একবার তো আমার কথা শোনো। তুমি ওদের কথা শুনছো, ওদেরকে বিশ্বাস করছো, নিজের ছেলেকে বিশ্বাস করছো না। তোমাকে বিশ্বাস করার মতো এমন কোনো কাজ তুমি করোনি। আর তোমাকে আমি যতবার বিশ্বাস করেছি ততবার আমি ঠকেছি। আচ্ছা, তুমি কি বলো তো, তোমার ছেলে, তোমার নিজের ছেলে, তোমার স্ত্রীর আজকে এই অবস্থা হয়েছে, আর সেটা যারা করেছে তাদের উপর তুমি রাগ করছো না? তুমি আমাকে, তোমার নিজের ছেলেকে তুমি প্রশ্ন করছো এই ব্যাপারে? তুমি কেমন মানুষ বলো তো? হ্যাঁ, করছি, কারণ আমি জানতাম না যে আমার ঘরে আমি একটা ক্রিমিনাল পুষছি। ড্যাড, আমি কোনো ক্রিমিনাল না। তাই নাকি? তাহলে গিনিকে স্টোর রুমে বন্ধ করে কেন রেখেছি? ড্যাড, ড্যাড, আমি যদি কারণটা বলি তাহলে তুমি বিশ্বাস করবে তো আমাকে? সত্যি বলে নিশ্চয়ই বিশ্বাস করব, বাট আমি জানি আনফরচুনেটলি তুমি পুরো কথাটা বানিয়ে বানিয়ে মিথ্যে বলবে। আচ্ছা, তুমি শেষ কবে একটা গোটা সত্যি কথা বলেছো সেটা তোমার মনে পড়ে? মনে পড়ে না বোধ, তাই না? এনিওয়ে, কি বলার আছে বলো। আমি কি করে যে, আমি জানতাম না যে গিনের একটা মেজর সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তাই নাকি? ড্যাড, তুমি এই কথাটুকু অন্তত বিশ্বাস করো। আরে গিনির হাতের কাছে কোন রকম জিনিসপত্র থাকলে ও হঠাৎ হঠাৎ নিজের শরীরের উপর আঘাত করে, রক্ত বের করে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। আমি প্রথমবার যখন দেখি না, আমি নিজে অবাক হয়ে যাই। আমি ওকে বারবার বারণ করেছিলাম এসব না করতে। ও যাতে এসব না করে সেই কারণে আমি ওর হাতের কাছ থেকে জিনিসপত্র সরিয়ে রাখি। ও তো সেই রাগে আমার উপর আঘাত করে। আমি সে কিভাবে নিজেকে বাঁচিয়েছি, জাস্ট বাঁচিয়েছি নিজেকে। ড্যাড, বলতে পারো যে এইসব বন্ধ করার জন্যই ওকে আমি স্টোর রুমে আটকে রাখি। ড্যাড, আমি একরকম ওকে শাস্তি দিয়েছিলাম,
এই সিচুয়েশন থেকে আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি, তখনই মেঘ ঘরে ইন করে সিন ক্রিয়েট, আমাদের গোটা পাড়ার সামনে হিউমিলিয়েট করে। স্বাভাবিকভাবে ড্যাড আমি ফিরে এসে সব যখন দেখি ভয়ানক রেগে যায়। রেগে গিয়ে আমি যখন মেঘকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিলাম তখনই আবার ওর বর চলে আসে। আর তারপর তো ড্যাড তুমি আমার কথা বিশ্বাস করছো তো? তোমার কি মনে হয় তুমি বিশ্বাস করার মতো কোনো কথা বলেছো? দেখো, রূপ কিন্তু একটা কথা বানিয়ে বলছে না, ও যা যা বলছে ও কিন্তু সত্যি কথাই বলছে। শোনো না, আমার কথা বিশ্বাস করো। দেখো, ওই গিনির না একটা খুব বাজে রকমের সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এটা কিন্তু ওদের বাড়ির সবাই কিন্তু আমাদের কাছে লুকিয়ে গেছে। এই ব্যাপারে কিন্তু ওদের এগেইনস্টে আমরা একটা স্টেপ নিতে পারি। কিন্তু জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরাসরি পয়েন্টে আসছে মেহেন্দি। 7:42 কাকনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজ। আবার রিপিট করছি, 7:42 কাকনকে ঘর থেকে বেরোতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এবং ঠিক 7:42 কাকনকে বাড়ির মেন গেটে দেখা যায়। আর তারপরেই কাকন বাড়ির বাইরে চলে যায়। তাতে কি প্রমাণ হলো? কি প্রমাণ হয় তাতে? এসবের জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে কেন? এই ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দাও, আরং ধোলাই দাও, নাহলে শুধরবে না। বড্ড লম্ফজম্প দিচ্ছ না? এই ঝগড়া চুপ করে বসো, একদম চুপটি করে এখানে বসো, আর ও যা প্রশ্ন করবে তার উত্তর দেবে। শোনো, শান্ত হও, তুমি শান্ত হও। এদিকে এসো, বসবে, এসো, বসো বসো, এখানে বসো বসো। জগদ্ধাত্রী, আজকের পর থেকে কিন্তু আমি ভুলে যাব তুই আমার দিদি হোস। এটা তুই অনেকদিন আগেই ভুলে গেছিস মেহেন্দি। আমি মনে রেখেছি, সেই জন্যই তোর সাথে এখনো অবধি আমি কোনো ক্রিমিনালের মতো বিহেভিয়ার করছি না। দুটো সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেছি। 7:42 কাকন বাড়ির বাইরে যায় সিসিটিভি ফুটেজ অনুযায়ী। 7:42 কাকন বাড়ির মেন গেটে পৌঁছে যায় সিসিটিভি ফুটেজ অনুযায়ী। এবং কৌশিকী মুখার্জি আর গরিমার সাথে কথা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি, কাকন বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে কাকনের সাথে কথা বলেছিলি তুই, আমার বোন, আর জামাই বাবা জীবন। কি জামাই বাবা জীবন দেব নাকি জামাই আদর করে? You frustrated woman, আমাকে পাওনি বলে সত্য তুলছো, তাই না? একসময় তো আমার প্রেমে ডগমগ ছিলে, সারাক্ষণ খালি আই লাভ ইউ জবা, আই লাভ ইউ জব, আমি তোমাকে ভালোবাসি। আর আমি বিয়ে করিনি বলে আমার উপরে সত্য চোখি ভেবেছো, বুঝি না? জগদ্ধাত্রী, কি হচ্ছে? কি এটা কি হচ্ছে? ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। তোর মতন মেয়েকে ওর মতো ছেলে কেন পাত্তা দেবে? তোর মধ্যে কি আছে? ও আমাকে ভালোবাসে, আমি ওর ফার্স্ট লাভ, বুঝতে পেরেছিস? ফ্যামিলি ড্রামাটা এখানে বন্ধ করা হোক, আদারওয়াইজ ডিগ্রি অফ ইন্টারোগেশন অনেক দূর যাবে। জাজ, ইউ মে প্রসিড। আমি জানতে চাইছি, কাকন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোদের দুজনের কাকনের সাথে কি কথা হয়েছিল? কি হলো মেহেন্দি, বল, কি কথা হয়েছিল তোদের দুজনের কাকনের সাথে? কি বলেছিলি কাকনকে? কি হলো বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা এতদিন পরে এই বয়সে এসে এখন বিয়ে করছে কেন? না নিজেদেরকে কাছে পাবে বলে। বাচ্চাটাকে তো জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, হোস্টেলে পাঠিয়ে দেবে। এই উৎসব মুখার্জি, তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা নিচে নেমে গেছো তুমি। কিছু মনকে বিছিয়ে দিয়েছো, একটা কিছু মনকে বিছিয়ে দিয়েছো। সমস্ত কনফেশন রেকর্ড করো। কি এমন ঘটলো যে কাকন রেডি হলো না, কাকন সাজলো না? কাকনের চোখে জল ছিল কেন? কি হলো বল? এই উৎসব মুখার্জি, কি হলো বলো? কাকন যখন গরিমার সাথে কথা বলে তখন তোর চোখে জল ছিল না? তাহলে কি এমন হলো, কি এমন ঘটলো একটা শিশু মনে? কি এমন ঘটলো যে কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বেরিয়ে গেল? বলো উৎসব মুখার্জি, বলো, উত্তর দাও, চুপ করে দেখো না, বলো। এই শুনবে তুমি? উৎসব চুপ করো, চুপ করো। কি হলো উৎসব মুখার্জি? উত্তর দাও, চুপ করে থাকবে না, উত্তর দাও। তুমি কাওয়ার্ড নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছ তুমি? তোমার মেরুদণ্ড নেই, তোমার মেরুদণ্ড নেই উৎসব মুখার্জি। তুমি পুরুষ মানুষ নাকি তুমি একটা? এই জগৎ চাই, আমি পুরুষ মানুষ and I'm not a coward। তুমি শুনতে চাও কি হয়েছিল? শুনতে চাও আমি কি বলেছিলাম? তবে শোনো, আমি বলেছিলাম তোর বাপ তোর মা তোর সঙ্গে থাকবে না, তোকে ছেড়ে চলে যাবে, তোকে হোস্টেলে পাঠিয়ে দেবে। তোর বাপের বিয়ের পর, তোর মায়ের বিয়ের পর ওরা তোকে সরিয়ে দেবে, তোকে কেউ ভালোবাসবে না। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? এত বড় কথা বলে ওই শিশুর মনটাকে বিষিয়ে দিয়েছিস। বেশ করেছি, বিষিয়ে দিয়েছি, বেশ করেছি। কি করবে তুমি, কি করবে বলো? এই কেসের জন্য কোনো পানিশমেন্ট হয় না, এটা কোনো ক্রাইম নয়, এটা একটা মস্ত বড় ক্রাইম। একটা শিশুর মন তুই বিষিয়ে দিয়েছিস। কি শিশু মন বিষিয়ে দিয়েছি? না না, কি শিশু মন বিষিয়ে দিয়েছি? হ্যাঁ, এটা তো ফ্যাক্ট। ওর বাপ মা এতদিন পরে কেন বিয়ে করছে? কৌশিকী মুখার্জি কেন বিয়ে করছে এতদিন পরে? এই বাপ মা কাকে বলছো তুমি? ওদের সম্বন্ধে ভদ্রভাবে কথা বলে উৎসব। আমি কোনো ভদ্রভাবে কথা বলতে পারবো না, আমি কোনো ভদ্রভাবে কথা বলতে পারবো না। যা করেছি বেশ করেছি। আমি শিশু মনটাকে বুঝিয়েছি যে এটাই আসল। আর ওরা ওরা এতদিন পরে এই বয়সে এসে এখন বিয়ে করছে কেন? না নিজেদেরকে কাছে পাবে বলে। আর বাচ্চাটাকে তো জাস্ট ছুঁড়ে ফেলে দেবে, হোস্টেলে পাঠিয়ে দেবে। এই উৎসব, উৎসব মুখার্জি, তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা নিচে নেমে গেছো তুমি। একটা শিশু মনকে বিছিয়ে দিয়েছো, একটা শিশু মনকে বিছিয়ে দিয়েছো উৎসব মুখার্জি। জগৎ আছে, একটা শিশু মনকে বিছিয়ে দিয়েছো উৎসব মুখার্জি। জগৎ আছে, তুমি এতটা নিচে। মেহেন্দি, একদম না, একদম না মেহেন্দি। সমস্ত কনফেশন রেকর্ড করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও না, সবার কাছে মহান হবে, মহান, বুঝতে পারছি তো? সবার কাছে নিজেকে মহান প্রমাণ করবে। যেদিন ওর জীবন কানা একদম শেষ হয়ে যাবে সেদিন টের পাবে, তার চোর মারতে ঢুকবে না। তুমি ভয় পেও না পুতুলদি, কিছু করতে পারবে না। যে একবার করতে পারে সে বারবার করতে পারে বৌমা। যে কাজ করেছে সে যখন দেখবে যে তার কোনো শাস্তি হলো না, সে আবার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। আমি মা হয়ে মুখ দেখাই কি করে? আমি তোমার কিসের লজ্জা বলো তো? ওরা যে তোমার ছেলে সেটা তো তোমার কোনো অপরাধ নয়। সব বাবা মা কি তার ছেলে মেয়েকে মনের মতো করে মানুষ করতে পারে বলো? দেখো শিমুল, তোমার এই ভালো মানুষের না কোনো দাম নেই, অন্তত আমার কাছে তো নেই। हम लोगों ने तो सोचा था कि अब उन्हें सजा होवे,
और একটা সাজা তো ওদের হওয়া দরকার है ना। শীর্ষা, তোমরা শুধু শাস্তির কথাটা ভাবলে, আর একটা কথা কিন্তু তোমরা কেউ ভাবলে না। একজন মায়ের কাছ থেকে তার 2 ছেলেকে জেলে নিয়ে যাওয়া হবে, তারপর সেই মায়ের কি হবে? সেই অসহায় দিদির কি হবে? তাদের কি করে চলবে সেটা তোমরা ভেবে দেখেছো? মা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, দেখো ও কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি যে কদিন এ বাড়িতে আছি আমাকে একটু সাবধানে থাকতে হবে। বৌমা, এই কথা তুমি কেন বুঝতে পারছো না যে ওদের তোমার পরে আক্রোশ জন্মেছে? আর এই পরাগটার মাথা খাচ্ছে বলু। আমি এখন এই কথাও বুঝতে পারছি যে প্রতীক্ষাও কম যায় না, অথচ আমি তাকে কি ভালোই না বেসেছিল। এখন তো দেখছি এরা একেবারে 3 জনে হিংসে উন্মত্ত হয়ে উঠেছে। আমার ভয় করছে গো বৌমা, ভয় করছে তোমার জন্য। আর আমি সবার সামনে এই কথাও বলে দিতে চাই, আমি চাই না বৌমা আর বেশি দিন এ বাড়িতে থাকুক। তুই আমার বউকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? কোন সাথে চলতে বলছিস শুনি? বদমাস বুড়ি কথা করে তোর গুণদার ছেলেটাকে বাড়ি থেকে আগে বের করে দে, তারপরে আমার বউকে বাড়ি থেকে চলে যেতে বলবি তুই। এটা তুমি কি বলছো কাকিমা? তুমি বলো, তোমার ছেলেরা অন্যায় করলো, শিমুল তো কিছুই করেনি, শিমুল তো আক্রোশের শিকার হয়েছে, আর ওকেই তুমি বাড়ি থেকে চলে যেতে বলছো? চলে যাবে? না না, কখনো না কাকিমা। দেখুন, সবে আমাদের এই দলটা একটু একটু করে তৈরি হচ্ছে। শিমুল যদি চলে যায় আমরা কি করব বলুন তো? আমি জানি কথাটা খুব স্বার্থপরের মতোই শোনাচ্ছে, কিন্তু ও চলে গেলে আমরা যে কাজগুলো পাচ্ছি সেগুলোও তো পাবো না। না না, আমরা শিমুলকে কোথাও যেতে দেব না। আর তাছাড়া শ্বশুর বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার ওর আছে। हाँ एग्जैक्टली, इतनी आसानी से क्यों चले जेते बोलले कि তোমাকে যেতে হবে নাকি শিমুল? हाँ, जो जैसा भी बोलूक काकीमाও बोलूक ना কেন, তুমি কিন্তু इस घर को छोड़ के कहीं मत जाना। हाँ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বৌমার যে চিরটা কাল এ বাড়িতে থাকার অধিকার আছে সে কথা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমিও তাই চাই, কিন্তু যেহেতু সে আমার সন্তান তুল্য, আমি চাই তার জীবনটা যেন নষ্ট না হয়। বলি এখানে যদি থাকে তাহলে ওর জীবনে আর কি আছে, কি পাবেটা কি ও? তাছাড়া ওইরকম একটা খুনি ছেলের নাম ওর স্বামী হিসেবে ওর নামের সঙ্গে জড়িয়ে থাকুক, সেটাও আমি চাই না। মা, হ্যাঁ বৌমা, চাই নে। আমি তোমাকে বৌমা বলে ডাকি, কিন্তু তুমি আমার কাছে আমার মেয়ের চেয়ে কোনো অংশে কম নাও, কোনো অংশে না। আর যদি আমার মেয়ের বিয়ে দিতুম আমি, তার যদি এই অবস্থা হতো, আমি মা হয়ে সবার আগে তাকে নিজে গিয়ে বার করে আনতো। একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখো বৌমা, আমি চাই তোমার মতন একটা গুণী মেয়ে সে আবার নতুন করে সংসার করে। তুমি এই মিথ্যের বাঁধন থেকে মুক্তি নাও, মুক্তি নাও বৌমা। দরকার হলে আমি নিজে গিয়ে তোমার নতুন সংসারে দাঁড়াবো। দরকার হলে তুমি যদি কারো হাত ধরতে চাও, তাহলে যার হাত তুমি ধরতে চাও তোমার হাত আর তার হাত আমি নিজে দাঁড়িয়ে থেকে বেঁধে দেব বৌমা। আমাকে একটিবার সুযোগ দাও, সেটা আমি তোমাকে সুখী দেখতে চাই। আমাদের সকলকে তো তুমি সুখী দেখতে চেয়েছিলে, শুধু তাই আমার ভেতরকার সমস্ত কালি
তুই ঘুচিয়ে দিয়েছে বৌমা, আর এখন আমার ভেতরটা আলোয় ভরে গেছে গো। এত আলো, এত আলো, সমস্তটা আলো আমি তোমার কাছ থেকে পেয়েছি। আমারও ইচ্ছে করে আমার চারপাশে এই আলো আমি ছড়িয়ে দিই। তাছাড়া আমি জানি তো যে তুমি যদি আজ নতুন করে সংসার করো, তুমি আমার মেয়েকে দেখবে, তার খোঁজ খবর নেবে। জানি আমি সে কথা, এও জানি যে তুমি হয়তো আমাকেও দেখবে, আমারও খোঁজ রাখবে। কিন্তু সখী এ জীবনে তো হলো না, সামনের জীবনে যেন তোমার মতন একটা মেয়ে হয় আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কে ওখানে? কে ওখানে? আরে তুই এখানে কি করছিস এত রাত্রে? কি হলো, তুই ঘুমোসনি? যা মায়ের কাছে কি ঘুমোকে যা। ঘুমিয়েছিলাম, কিন্তু বিসর্জনের জন্য আবার উঠে গেছি। বিসর্জন? বিসর্জন তো হয়ে গেছে, কি সব উল্টো পাল্টা বলছিস? কে বলেছে জেঠি? ওটা তো প্রতীকই ছিল। আসল বিসর্জন তো আজ হবে, অশুভ শক্তির বিসর্জন। আরে কি পাগলামো করছিস? কি মাখালি? তুমি তো সিঁদুর খেলোনি, তাই আমি আজ তোমার সাথে একটু সিঁদুর খেলতেই ফিরে এলাম। অনেক তো সিঁদুর দিয়েছো বড়দি, এবার তো তোমার সিঁদুর নেওয়ার পালা। কি হবে এবার? আপনার বমি পাচ্ছে তো, কাগল আনছে তো। দেখতে পাচ্ছি তো আপনার মুখ থেকে গ্যাঁজলার মতো কি বেরোচ্ছে। এরপরই মাথা ঘুরে আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়বেন। না, আমার কিচ্ছু হচ্ছে না, আমার কিচ্ছু হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে তো আসলে কি হচ্ছে বলো তো? তোমার চোখের সামনে না সবকিছু ঘোলাটে হয়ে যাচ্ছে, তাই তুমি বুঝতে পারছো না, তাই না? মনোরমাদি, আপনার মাথা ঘুরোচ্ছে তো, আলোগুলো সব ঘুরছে না? গা বমি বমি করছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি মনোরমাদি? আমি এভাবে মরতে পারবো না, আমি এভাবে মরবো না। আমাকে পেয়ারা বাবার কাছে যেতে হবে, পেয়ারা বাবার কাছে যেতে হবে। কি করে সম্ভব? তোমরা সুস্থ হয়ে এভাবে? কথায় আছে না, রাখে হরি মারে কে, সেই হরি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু সুতীর্থ, এবার আমি আমার সব ভুল শুধরে নেবার জন্যই ফিরেছিলাম। তুমি একদিন বলেছিলে না আমায় ছেলে বলতে তোমার লজ্জা করে? আমি আজ সবার সামনে বলছি, তোমায় মা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে। আমি ভাইকে বলেছিলাম যেন তোমাকে সব সময় চোখে চোখে রাখে, কারণ মা আর কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এটা কি করে করতে পারলে মা? আমি যেখানে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করছি, সেখানে এতগুলো মানুষকে বিষ দিয়ে মারতে চেয়েছো তুমি। তুমি বুবুনকে মেরেছো বিষ দিয়ে, তুমি সোহাগকে বিষ দিয়ে মারতে চেয়েছিলে, তাই না? নিজের ছেলের সংসার ভাঙতে চেয়েছো। তুমি একজন খুনি, আর তোমার মতো খুনি কখনোই আমার মা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রত্যেকটা আঘাতের হিসেব তোমায় দিতে হবে মনোরমাদি। আমাদের বিশ্বাস ভাঙার হিসেব, আমার মেয়ের জীবন নিয়ে খেলার হিসেব, আমাদের জীবন নিয়ে খেলার হিসেব, আমাদের পরিবারকে ঠকানোর হিসেব, প্রত্যেকটা হিসেব তোমাকে মেটাতে হবে মনোরমাদি। সিঁদুর কোথা থেকে এলো? পেয়ারা বাবার দান। তুই যেখান থেকে আশীর্বাদে সিঁদুর আনতে, সেখান থেকেই এই সিঁদুর এসেছে। বিষাক্ত সিঁদুর, বিষাক্ত সিঁদুর। এখানে থাকলে আমি মরে যাব। আমাকে তোমরা খুন করতে চাইছো? আমি মরে যাবো এই সিঁদুরে। আমাকে যেতে দাও, আমাকে পালাতে হবে। তোমাকে এই অবস্থায় দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও। দেখো ওরা সবাই আমাকে বিষ সিঁদুর দিয়ে মেরে ফেলতে চাইছে, আমাকে খুন করতে চাইছে। তুমি স্বামী হয়ে আটকাবে না বলো? আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে বাঁচাও। দাঁড়াও। বাবা, ওকে কেউ বাঁচাতে যাবে না, কেউ না। তুমি আমাকে এই বিষাক্ত সিঁদুরের হাত থেকে বাঁচাতে চাও না? না, চাই না। তোমার মতো বিষাক্ত মানুষ ফিরে আসুক, সেটা আমি চাই না। বোঝো মৃত্যু ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। না না, আমি মরতে চাই না। আমি কিচ্ছু করিনি, আমি কাউকে মারিনি, আমি সিঁদুরে বিষ মেশাইনি। সোহাগ, 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 তুমি তো আমাকে অন্তত বিশ্বাস করো। তোমাকে আমি কত আগলে রেখে দিয়েছি। তোমার জন্য আমি আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছি, ওকে শাসন করেছি। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিতাম। আমি তোমাকে তোমার মিতুল মায়ের থেকেও বেশি ভালোবেসেছি। তুমি বিশ্বাস করো, ওরা তোমাকে ভুল বোঝাচ্ছে, আর তুমি ভুল করছো সোহাগ। মনোরমাদি, অনেক খেলা খেলে নিয়েছো তুমি। আমার মেয়ের সাথে একের পর এক অনেক অন্যায় করেছো তুমি। গুগলি খুব ভালো করে জানে পুরো পৃথিবী একদিকে, আর গুগলির জন্য গুগলির মিতুল মা একদিকে। গুগলির মিতুল মা ওকে কখনো মিথ্যে কথা বলতে পারে না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে কথা বলছো তুমি। তুমি আসলে হিংসা করো সোহাগ। সোহাগ, আসলে আমি তোমাকে ভালোবাসি তো, ওই জন্য তোমার মিতুল মা তোমাকে আমার এই সম্পর্কটাকে নিয়ে হিংসা করে। তোমার মা তো চাইতো আমাদের সংসারটা ভেঙে যাক। তাই মিতুল মা তাই চাইছিল? হ্যাঁ হ্যাঁ, তাই। হিংসায় মানুষ অনেক কিছু করে, জানো তো, অনেক কিছু করে। আসলে তোমার মা চায় না যে তুমি ভালো করে সংসার করো। আসলে ও তো তোমার নিজের মা নয়। চুপ করুন, একদম চুপ করুন আপনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা আছে তো, মা তো আমাকে দেখছে, তাই না মা? তোমার পাঠানো অ্যাঞ্জেলরা তো আছে, যদিও তাদের মধ্যে শুধু একজনেরই দেখা পেয়েছি আমি, অর্জুন। আজ থেকে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। তুমি এখানে কি করছো? আসলে খুব ক্লান্ত লাগছিল, তাই একটু বসেছিলাম আর কি। না, এটা আমার শোয়ার জায়গা।
না, আমি আসলে জানতাম না তো আপনার শোয়ার জায়গা ওটা। আমি বসে পড়েছিলাম। আপনি শুন, ওখানে আমি বসছি না, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আরে লোকটার ঘর বাড়ি নেই, নিজের কেউ নেই, এই পার্কের বেঞ্চে শোয়। আর কদিন পরে তো শীত পড়বে, শীতের সময়ও এখানে থাকে। আমারও তো ওর মতো এই অবস্থা, নিজের বলতে কেউ নেই, মা নেই, বাবা থেকেও নেই, নিজের বাড়িটুকুও নেই। রাহুল যদি জানতে পারতো যে বাবা আমায় বের করে দিয়েছে, তাহলে যতই রেগে থাকুক না কোনো একবার নিশ্চয়ই আমাকে নিতে আসতো। কি করব আমি? একবার রাহুলকে একটা ফোন করব। ফোন করি একটা। উফ, ঠিক এই সময় ফোনটা সুইচ অফ হয়ে গেল। কি হচ্ছে আমার সাথে? ভালো লাগছে না আমার, একটু ভালো লাগছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন আর তুমি একে অপরকে ভালোবাসো, তাই না? না রাহুল, আমি শুধু মাকে। কতটা ভালোবাসো অর্জুনকে? আর কতদিন ধরে এইসব চলছে? হ্যাঁ, কতদিন ধরে আমায় ঠকাচ্ছ? সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল? ফুর্তি। আমি শুধু তোমাকে ভালোবাসি রাহুল, আর কাউকে না। আমি শুধুমাত্র অর্জুনকে ছাড়ানোর জন্য মিথ্যে বলেছিলাম, বিশ্বাস করো। আরে তোমার মতো একটা নোংরা মেয়েকে আর বিশ্বাস করবো আমি? সত্যিটা না জেনেও প্রেস কনফারেন্স দেখে সারা পৃথিবীর সামনে নোংরা কথাগুলো উচ্চারণ করতে লজ্জা করেনি তোমার? একটু বাদিনি তোমার? ছি! সেদিন রাতে অর্জুন তোমাকে মন্দারমণিতে নিয়ে গিয়ে ঠিক কোথায় কোথায় ছুঁয়েছিল? বলো বেবি, কোথায় 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 ছুঁয়েছিল? বলো আমাকে, বলো না, চুপ করে আছো কেন? বলো আমাকে। নাকি এখন? কি করছো তুমি? আর ভালো লাগছে না, সহ্য করতে পারছি না, বলো না এসব। আমাকে আমার গার্লফ্রেন্ড মুরগি বানিয়েছে জানলে আমাকে কেউ ইনফ্লুয়েন্সার হিসেবে মানবে? কেউ স্পন্সর করবে আমায়? বাবার মতো তুমিও শুধু নিজের কথাই ভাবলে রাহুল। কেন ভাববো? তুমি আমাকে ইনসাল্ট করতে বাকি রেখেছো কিছু যে তোমাকে সিম্প্যাথি দেখাবো? আজ তোমার অসভ্যতামির জন্য আমার লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হলো। আমাদের সব সম্পর্ক শেষ। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, আমি মুখও দেখতে চাই না। জাস্ট গো টু হেল। রাহুল, আমার কথাটা একবার শোনো। রাহুল, রাহুল, আমার কথাটা একবার শোনো। রাহুল, রাহুল, তুমি ভুল বুঝছো আমাকে। রাহুল, 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 এরকম করো না রাহুল। রাহুল, ছাড়ো। রাহুল, রাহুল, রাহুল,
ফিরে এসেছো রাহুল। আমি জানতাম তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারবে না। আমাদের ভালোবাসা তো মিথ্যে হতে পারে না, তাই না রাহুল? আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তিতিরের পাগলামোটা একবার ভাবো, বলছে আমি নাকি ব্লাস্ট করিয়েছি। আমি কি পাগল বলো? আমি কি পাগল না জল্লাদ? যাকে বুকে করে মানুষ করলাম তাকে আমি কি মারবো? মারতে পারি বলো? একবার ভেবে দেখো। আচ্ছা দোয়েল, তুমি কি এটা বিশ্বাস করো? মা আপনি কি করে এটা? না মা, আপনি এ কাজ কখনো করতে পারেন না। দোয়েল, তোমার বাবা বা অন্য কেউ ওই ব্লাস্ট নিয়ে ওখানে কোনো আলোচনা করছে না তো? এখানে কেউ এসব বিষয় নিয়ে আলোচনা করছে না মা। আসলে সবাই দাদাভাইকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। সেই তো ঠিক আছে। কখন কি হলো একটু খবর দিও দোয়েল, কেমন? না মানে তাড়াতাড়ি সুখবরটা দিও যে আমার ছেলের জ্ঞান ফিরেছে। ঠিক আছে দোয়েল, আমি এখন রাখি। হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করছি, ঠিক আছে? জীবনে সোমরাজের যেন আর জ্ঞান না ফেরে। একটু খিদে পেয়ে গেছে, এত দেরি হয়ে গেল, এখনো কেউ ফিরলো না হাসপাতাল থেকে। দলটাও কোনো খবরই দিল না। সোম মরলে তো নিশ্চয়ই কোনো খবর আসতো, কি যে করি বুঝতে পারছি না। সোম মরে টরে গেলে তো আবার অন্যরকম কীর্তন। না বাবা, কেউ ফেরার আগে বা কোনো খবর আসার আগে আমি খেয়ে নি। এত ভালো ডেলিশিয়াস কেক, এত ভালো খাবার। তিতিরটা সব মাটি করে দিল একেবারে। রং টাইমে এন্ট্রি নিয়ে না সবার খাবার নষ্ট করে দিল। ডিসগাস্টিং। মামা, আমি তো খেয়ে নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরীক্ষা নিচ্ছেন না আপনি আমার? জব্দ করছেন আমাকে? আমি যেমন এতদিন ধরে আপনাকে জব্দ করে এসেছি। আপনি সত্যি আমার সঙ্গে কথা বলবেন না? সত্যি আমার দিকে চোখ তুলে তাকাবেন না একবার? একটিবার আপনার প্ল্যানটা কি বলুন তো? আপনি ছেড়ে চলে যাবেন আমাকে? একা ফেলে চলে যাবেন? সোমরাজবাবু, আপনার সঙ্গে আমার অনেক অনেক কথা আছে। আমি কোনোদিনও সাহস করে বলে উঠতে পারিনি এই কথাগুলো, কিন্তু আমি ভেবেছিলাম আজকে আপনাকে বলবো সব কথা।
আপনাকে ভালোবাসি সুমরাজ বাবু, খুব ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি শুনবেন না আমার ভালোবাসার কথা, সাড়া দেবেন না, বলুন না, বলুন না একবার আপনি আমায় ভালোবাসেন না। আমি আবার আগের বারের মতো ভুল ভাবছি হয়তো। আমি জানতাম যমরাজ বাবু, আমি জানতাম আপনি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবেন না। আপনি কি আমার কথাটা শুনেছেন? আমি আপনাকে খুব জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমায় ক্ষমা করে দাও চলো, ক্ষমা করে দাও আমায়। আমি অনেক আগে আসতে পারতাম তোমার কাছে, কিন্তু আমি খুব অসহায় ছিলাম চয়ন। ওরা আমার বাবাকে মেরে ফেলতো। পর্ণা, আমি জানি এখন প্রসঙ্গটা টানা ঠিক হবে না, কিন্তু তাও তুমি ইমোশনালি না ভেবে একটু প্র্যাকটিক্যালি ভেবে দেখো। দেখো, এখন জেঠুর মন একদম ভালো নেই। এই সময় রুচিকে চনুর এত কাছাকাছি দেখলে জেঠু এটা মেনে নিতে পারবে না। চনু আগে সুস্থ হোক। এখন জেঠুকে উত্তপ্ত করা কি ঠিক হবে? সৃজন, চয়নকে একমাত্র সুস্থ করে তুলতে পারে রুচি। তোমার মনে নেই ডাক্তারবাবু কি বলছিলেন? চয়ন ঘোরের মধ্যে শুধু রুচির নাম বলছিল। তুমি দেখো, রুচি ওর কাছে গেলে চয়ন ঠিক সুস্থ হয়ে যাবে। জানো চয়ন, তোমার বৌদিভাই কিন্তু হার মানেনি। দেখো, আমাকে ঠিক তোমার পাশে এনে দিয়েছে। জানো চয়ন, পর্ণা কত বড় লোকের সাথে লড়াই করেছে, মন্ত্রীর সাথে, মন্ত্রীর ছেলের সাথে। অপরাধীরা ধরা পড়ে গেছে চয়ন, শাস্তি পেয়েছে। চয়ন, এবার তো আমার দিকে তাকাও, একবার তাকাও না চয়ন, একবার সাড়া দাও চয়ন, প্লিজ প্লিজ চয়ন, একবার তাকাও না। পর্ণা, রুচিদাকে নিয়ে চলো, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। আর দেখো, এভাবে চনু সাড়া দেবে না, উল্টে হিতে বিপরীত হতে পারে। চলো। পর্ণা, দেখো, ডাক্তারবাবু দেখলে কিন্তু আমাদের বকাবকি করবে না। এতগুলো লোক একসঙ্গে এখানে, এটা ঠিক হচ্ছে না। উনি বলবেন কিন্তু আমরা খামোকা চনুকে উত্তেজিত করছি। চলো পর্ণা, রুচিরাকে নিয়ে চলো।
চলো। হ্যাঁ রুচি, তুই এখন চল, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আমরা আবার কালকে আসবো। ওঠ। পর্ণা এদিকে আয়। এই দেখ চয়ন সারা দিচ্ছে। পর্ণা দেখ, এই দেখে দেখে দেখ। সৃজন, সৃজন ডাক্তারবাবুকে ডাকো তাড়াতাড়ি। চয়ন, চয়ন, চয়ন ডাকাও। চয়ন, আমি রুচিরা দেখো। চয়ন, 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 চয়ন ডাকাও। আসো না, সারা দিয়েছে, একবার দেখুন না। আমি দেখলাম না, চোখ চোখ মেলে চেয়েছে। কি আশ্চর্য, এ তো মিরাকেল। আজকেই প্রথম উনি চোখ খুললেন। দেখুন, একই ট্রিটমেন্ট এতদিন ধরে করছি, কিন্তু এরকম রেসপন্স আগে পাইনি। ভালোবাসা, ভালোবাসা ডাক্তারবাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেব না। যা যা হয়েছে তারপরে যদি আমি রুচিকে না নিয়ে বাড়িতে আসতাম, আমি যে নিজের চোখে বড্ড ছোট হয়ে যেতাম। আমি চলে যাচ্ছি। আমি আর তোমার হাত ছাড়বো না। হাত ছাড়। মোদি ভাই যদি রুচিটাকে ঠিক সময় মতো আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না বাবা। দাঁড়াও। শোনো, এই মেয়েটা এই বাড়িতে কেন? আমি তোমাকে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেব না। বেরো এখান থেকে, বেরো। জেঠু, এতদিন বাদে চয়ন সুস্থ হয়ে বাড়ি ফিরলো, আমি ভেবেছিলাম সবাই সেটা নিয়ে আনন্দে থাকবে। এখনো যে রুচির এই বাড়িতে আসা নিয়ে এতটা সমস্যা হতে পারে কারোর, আমি বুঝতে পারিনি। পর্ণা, আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম। রুচিকে বাড়ি অব্দি আনার কি দরকার ছিল? দরকার ছিল সৃজন, আজকে চয়নের সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা, আসল অপরাধীদের ধরা পড়ে যাওয়া, এই সব কিছুর পিছনে রুচির যথেষ্ট ভূমিকা ছিল। সৃজন, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। তোর বউকে বারণ কর, আর এই মেয়েকে এই বাড়ি থেকে যেতে বল। এই ঝামেলাটা তো কবে মিটে গেছিল, আবার এই ঝামেলাটাকে বাড়ি বয়ে কেন আনতে গেলি তোরা? জেঠু, আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। দেখুন জেঠু, যা যা হয়েছে তারপরে যদি আমি রুচিকে না নিয়ে বাড়িতে আসতাম, আমি যে নিজের চোখে বড্ড ছোট হয়ে যেতাম। বড় বড় লেকচার দিও না পর্ণা। তোমার কি মতলব সেটা আমরা কেউ বুঝতে পারবো না, তাই ভেবেছো তো? তুমি আবার ওদের দুজনকে এক করে এই বাড়িতে একটা অশান্তি টেনে আনতে চাইছো তো? মেজো বৌমা, তিলকে তাল করো না তো। শুনলে তো, দিদিভাই রুচিরাকে নিয়ে গিয়েছিল বলেই তো চনুর জ্ঞান ফিরেছে। তাই পর্ণা ওর বন্ধুকে সঙ্গে করে এই বাড়িতে নিয়ে এসেছে, এতে দোষের তো কিছু নেই। মেয়ে আগে এই বাড়ি থেকে বিদায় হবে, তারপর যা হওয়ার হবে। আমায় ক্ষমা করে দেবেন, আমার এই বাড়িতে আসা উচিত হয়নি। পর্ণা, আমি চলে যাচ্ছি। চয়ন, সাবধানে থেকো। চয়ন, কি করছো? ছাড়ো না রুচি, আমি আর তোমার হাত ছাড়বো না। শোনো, হাত ছাড়। এই মেয়ে সর্বনাশী, তুই হাত ছাড়। বাবা, তুমি যাকে সর্বনাশী বলছো না, তার জন্যই কিন্তু আজ আমি বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পেরেছি। মোদি ভাই যদি রুচিটাকে ঠিক সময় মতো আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না বাবা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের ওপরে যে বদনামটা রয়েছে সেটাকে ঘোচাও। আর যদি বদনামটা না ঘোচায়, উল্টে যদি আমাকে আরো অপমানিত হতে হয়, সেই আঘাতটা আমি এখন আর সহ্য করতে পারবো না শালিনী। আর এতদিন পরে তদন্তে কি বা বের হবে। রোহিত খারাপ হবে এটাই বা কেন ভাবছো তুমি? ভালোটাও তো হতে পারে। আর রোহিত, এটাতে ফুলকির ভালো হবে। আর আমি তো আছি। রোহিত, মিস্টার মুখার্জি ভালো লোক, বাগচি স্যারের মতো নন। একবার ভেবে দেখো রোহিত, ভালো চাই বলেই কিন্তু বলছি। হঠাৎ ফুলকি দাসের জন্য ম্যাডামের এত চিন্তা কেন? ওই দেখো, দেখেছো কাণ্ড? মা কালী, ফুলকি দাস আর কত দিক সামলাবে বলো তো? যে একটু আড়ালে এসছে, ব্যাস শাকচুনি ম্যাডাম স্যারের ঘাড়ে চড়ার চেষ্টা করছে। অবশ্য কথাটা মন্দ বলেননি, স্যারের বদনাম ঘুচলে তো ভালোই হয়, কিন্তু তার আগে তো স্যারকে উদ্ধার করতে হবে। বলছি স্যার, এবার তো স্টোরে যেতে হবে। তমাল দাদারা তৈরি হয়ে গেছে, আজকে আর অভ্যেস করা হবে না। চলো। দাঁড়ান, একটা কথা আছে। বলছি, শালিনী ম্যাডাম কি আপনার মিথ্যে বদনামটা সত্যি সত্যি ঘুচিয়ে দিতে পারবে? ফুলকি, তার মানে তুমি আড়ি পেতে আমার আর শালিনীর কথা শুনছিলে? তোমার এই অভ্যেসগুলো ত্যাগ করো ফুলকি, ব্যাড ম্যানার্স এগুলো। বারে, আমি যদি বাইরে থেকে সবকিছু না শুনতাম, না দেখতাম, তাহলে ঠিক সময় কি করে ঘরে ঢুকতাম? আপনি না আমার দিকটা একটু ভাবেনই না। যাকগে, আমার কথা ছাড়ুন, বলুন না শালিনী ম্যাডাম যেগুলো বললেন সেগুলো সত্যি সত্যি করবেন তো? মানে আপনার মিথ্যে বদনামটা যদি মুছে যায়, তাহলে আপনার যাওয়া উচিত শালিনী ম্যাডামের সাথে। ফুলকি, তুমি অনেক ছোট, সব কথা তুমি বুঝবে না। আমি যে একটা সময় কিসের মধ্যে দিয়ে গেছি, আবার নতুন করে সেসবের মধ্যে ঢোকার কোনো মানে হয় না ফুলকি। আর তাছাড়া শালিনী ভাবছে যে কথাবার্তা বললে আমার ড্রাগ টেস্টের রেজাল্টটা নিয়ে আবার নতুন করে ইনভেস্টিগেশন হবে। ও ভাবছে এটা শুধু, সত্যি সত্যি হবে কিনা সেটা আমরা কেউ জানি না। ছাড়ো, সুপার স্টোরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, চলো। স্যার, আপনিই তো বলেছিলেন বক্সিং একটা লড়াই, আর এই লড়াইয়ে জিততে হয়, পালালে হয় না। কথাটা কিন্তু ফুলকি দাস ঠিকই বলেছে, আর পালালে হবে না। স্যার, আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, আর পাকামো করতে হবে না। আমি ভেবে দেখছি। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকে মিস্টার রায়চৌধুরী, আমি তাহলে আপনার ফাইল রিওপেন করার চেষ্টা করছি। আফটার অল, আপনি আমাদের এক্স চ্যাম্পিয়ন। বোর্ড লিস্টে আপনার নামটা এখনো জলজল করছে। স্যার, এসব প্লিজ দেখাবেন না। অনেক তিক্ততা, অনেক কষ্ট বেরিয়ে আসে। যদি আমার মিথ্যে বদনামটা ঘোচানো সম্ভব হয়, আমি তাহলেই কৃতজ্ঞ থাকবো স্যার। শুধু আমার এক ছাত্রী, যাকে আমি ট্রেন করছি, আমি চাই না স্যার আমার মিথ্যে বদনামটা তার জীবনে একটা দাগ হয়ে দাঁড়াক। Yes, please come in. আরে আসুন, what a pleasant surprise. মিস্টার বাগচি আর ত্রিদীপ স্যারও যে। বসুন, প্লিজ বি সিটেড। তারপর বলুন। বাগচি টেনে আনলো অসীম,
নতুন প্লেয়ারদের লিস্ট গেছে বক্সিং বোর্ডের কাছে, তাই নামগুলো আরেকবার। মিস মিত্র, কি ব্যাপার? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সমস্যা নয় স্যার, আমি আসলে রোহিত রায় চৌধুরীকে নিয়ে এসেছিলাম। হোয়াট? রোহিত রায় চৌধুরী? বাবা, তোমার তো বুকের পাটা আছে দেখছি। দিলীপ বাবু, চিনতে পারছেন? রোহিত রায় চৌধুরী, যে আমাদের মুখে চুনকালি লেপে দিয়েছিল। বাগচিদা, এত বছর পর কেন শুধু শুধু ওকে এই কথাগুলো শোনাচ্ছেন? দাঁড়াও, সেই রোহিত রায় চৌধুরী যে আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে টেস্টে ড্রাগ পজিটিভ এসেছিল। মুখার্জি, একে এখানে ঢুকতে দিয়েছো কেন? না না স্যার, অ্যাকচুয়ালি উনি বলছেন যে ওনার ড্রাগ টেস্টের রিপোর্টটা নাকি ভুল ছিল। উনি চাইছেন আবার সেই রিপোর্টটা আমরা যাচাই করি, আর আমার মনে হয় ওনার মতো একজন প্লেয়ারের সেটা প্রাপ্য। ও, এইবার মতলবটা বুঝতে পেরেছি। কোনো ট্রেনিং সেন্টার খুলবে নাকি? সেখানে সবাইকে শেখাবে দেশের জন্য খেলতে গিয়ে কি করে ব্যক্তিগত স্বার্থ দেখতে হয়, কি করে ড্রাগ খেয়ে শক্তি বাড়াতে হয়, আর দেশের মুখে কি করে চুনকালি লেপে দিতে হয়। আমি কোনোদিন কোনো ড্রাগ নিইনি স্যার। বিশ্বাস করুন স্যার, যেই রিপোর্টটা এসেছিল সেটা আমার নয়, সেটা ফেক। চমৎকার, এখন আমাদের কর্মকর্তাদের উপর দোষারোপ শুরু করলে। অসীম, একে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কোনো পুরনো ঘটনার তদন্ত বিশেষ কারণে হতে পারে, কিন্তু সেরকম ঘটনা এখানে ঘটেনি। তাহলে এইসব ফালতু লোকের কথা কেন কান দেব? বাগচি স্যার, স্যার, আমি ভদ্রভাবে একটা আবেদন করতে এসেছি। কেন এরকম কথা বলছেন আপনি? যদি আবার নতুন করে ইনভেস্টিগেশন হয় তাহলে আপনার সমস্যাটা কোথায়? ভয় করছে আপনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, এইভাবে চাবিটা তোমার কাছ থেকে কেড়ে নিলেন, এটা উচিত করলেন না। রাঙাবো, তুমি তো বুদ্ধিমতী মেয়ে গো। এবার অন্তত বোঝো যে মা তোমাকে একটুও ভরসা করেন না। হ্যাঁ, তাহলে দেখলে না, পান থেকে চুন খসলো কি খসলো না, মায়ের আসল রূপটা বেরিয়ে এলো। পূর্বদি, আমি বলে কি, অন্যদের বিষয়ে আমাদের না কথা না বলাই ভালো। আর বড় মা কতটা পাখিকে বিশ্বাস করে সেটা না সবাই জানে। পাখি, চলো, এসো এসো। না খুশবাবু, আমি তো কাজটা ঠিক করে করতে পারিনি গো। বড় মামাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, সেটা তো আমি পালন করতে পারিনি খুশবাবু। দেখো, এবার যদি একটু তোমার ওই পটর পটর স্বভাবটা কমে। না, আমার আবার অনেক কাজ, আমি আবার যাই মায়ের কাছে গিয়ে কথাটা পারি। না, চাবির দায়িত্বটা তো কাউকে না কাউকে নিতে হবে, তাই না? দিদিভাই অসুস্থ, দিদিভাই তো বলেই দিয়েছে চাবির দায়িত্ব নেবে। আর দিদিভাইয়ের পরে তো চাবির দাবিদার আমি। মা নিশ্চয়ই চাবিটা আমাকেই দেবেন। আমি চাবিটা এই কোমরের এইখানটায় গুজে রাখবো, এইখানটায়। আর সারা বাড়িতে কোমর দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াবো, আর চাবিটাও ঝনঝন করে দুলবে তালে তালে। তোলাচ্ছি তোমার তালে তালে। শোনো দেব, দিদি ভাইয়ের পরে যে চাবির দাবিদার তুমিই হবে, এটা মনে হয় ভেবে নেওয়া ঠিক নয়, জানো তো। মানে যদি বুদ্ধির প্রসঙ্গ ওঠে, তাহলে চাবির দাবিদার আমি। মানে আমার বুদ্ধিটা তোমার থেকে একটু হলেও বেশি, এটা তো মানবে নাকি? অনেক বেশি। তা তুই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছিস, খা, কিন্তু পরে পস্তাবি, এটা আমি বলে রাখলাম। তুমি না খুব স্বার্থপর। তুই কি হিসাবে স্বার্থপর? আমার আর ভালো লাগছে না এই বিষয়ে কথা শুনতে। দেখো দেখো, তোমরা যদি সত্যিই যোগ্য হতে, তাহলে বড় মা আমার হাতে চাবিটা না দিয়ে তোমাদের হাতেই তুলে দিতেন। সেটা যখন করেনি, তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? দেখো দেখো সোনাদি, দেখো, একটা মূর্খ মেয়ে, সে কিনা আমাদের যোগ্যতার বিচার করবে। না, আমি কিচ্ছু করছি না।
আমি যে কাজটা করতে পারিনি সেটা আমি মুখ বুজে মেনে নিচ্ছি, আমি দায়িত্বটা পালন করতে পারিনি সেটা আমি মাথা পেতে স্বীকারও করছি, কিন্তু চাবির অযত্ন যে আমি করিনি, চাবিটা ওই ডাস্টবিনে যে আমি ফেলিনি, সেটা আমি প্রমাণ করেই দেব। আর বড় মা আমাকে চাবি নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে বলেছেন, আমি সেটাই চেষ্টা করছি। তোমরাও এবার যোগ্য হওয়ার চেষ্টা করো, তারপর না হয় আমরা তিনজন পাশাপাশি দাঁড়াবো, দেখবো বড় মা আদতে কার হাতে চাবিটা তুলে দেন। চলো কুশবাবু। দেখলে দেখলে কিরকম গন্ডারের চামড়া মেয়েটার। মা এত অপমান করলেন, চাবি ওর থেকে কেড়ে নিলেন, তারপরে ও পটার পটার করে কথা বলে যাচ্ছে, উল্টে উল্টে আমাদের এই কথা শুনিয়ে চলে গেল। শোনাক না, শোনাক, ওর সব কথা হজম করে নিলাম, কিন্তু চাবিটা যাতে ওর হাতে আর কোনোদিনই না পৌঁছয় তার একটা ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখ, আলতার রংটা কিন্তু সুন্দর হয়েছে, দাঁড়া হাত দিয়ে দেখি। বেশ ঘনও হয়েছে। আমাদের মেশিনটা কিন্তু ভালো কাজ করছে। হ্যাঁ, এই শোন না, হ্যাঁ আমাদের কিন্তু প্যাকেজিং এর কাজটা এবার সেরে ফেলতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নইলে এ কি এরকম হচ্ছে কেন? আরে কি হয়েছে হাতে? আলতাটা চেক করলাম না, তখন জ্বালা করছিল, কিন্তু এখন তো আরো সাংঘাতিক জ্বালা করছে রে। সে কি রে? যা যা গিয়ে আগে হাতটা ধুয়ে। আরে ধুচ্ছি, তোরা প্যাকেজিংটা দেখ, আমি এক্ষুনি হাতটা ধুয়ে আসছি। ওর কি হলো? আরে ওই আলতার রং চেক করতে গিয়ে ওর হাতটা সাংঘাতিক জ্বলছে, তাই হাতটা ধুতে গেল। হাত জ্বলছে? হ্যাঁ। সে কি করে? ওয়েল ডান মাই বয়, খুব ভালো, খুব খুশি হয়েছি আমি। তাহলে ওই আলতার ড্রাম এখন বিশ্বে পরিপূর্ণ, তাই তো? ডাল দিয়া? আরে ও যে কাঁচের শিশি ছিল না, পুরা ডাল দিয়া। ঠিক করেছ, এখন ওই আলতার ড্রাম এখন বিশ্বে ভর্তি। যে কর্মচারী ওই আলতায় হাত দেবে তার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। শুধু জ্বলবে না, হাতে একেবারে ঘাও হয়ে যাবে। আর ওই ঘা হাতে যেখানে যাকে ছোবে তারও গায়ে ঘায়ে ভরে যাবে। কি হলো? কি হয়েছে? গুস্তা হাতে জল দিতে পারছি না, খুব জ্বালা করছে, আমি মরে যাচ্ছি। গুস্তা টুলটা নিয়ে সেখানে বসো। একটু বরফ দাও না, খুব চলছে, আমার খুব চলছে। না এইভাবে হবে না, ডক্টর ডেকে নিয়ে এসো, পাশে চেম্বার। তাতেই যাও, পাশে চেম্বার আছে। আলতা থেকে এরকম দাগড়া থেকে ঘা হঠাৎ, ওই দেখি হাতটা। হাত দিও না, তোমার হয়ে যাবে, হাত দিও না, খুব চলছে, পড়ে যাবো। গুস্তা পড়ে যাবো। আরে কোথায় গেল? আরে ওই তো ডক্টর, একবার দেখুন না কি হচ্ছে, একবার দেখুন না প্লিজ। কি সমস্যা দেখুন ডাক্তার। দেখি ডাক্তার, প্রচন্ড জ্বলছে, হাত রাখতে পারছি না কিছুতে। দেখি এটা হলো কি করে? মানে কি কোত্থেকে হলো, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ পাখি বলো। কি গো, এত বেলা হয়ে গেল, তুমি খেতে আসবে না? না পাখি, আমি বলছি কি তুমি খেয়ে নাও, এখানে ফ্যাক্টরিতে একটু সমস্যা হচ্ছে। শোনো, আমি আজকে দুপুরে খেতে যেতে পারবো না, ঠিক আছে? সমস্যা? কি সমস্যা আছে বলো না, আমি যাবো ফ্যাক্টরিতে। পাখিকে এখন কিচ্ছু বলা যাবে না, ও খুব চিন্তা করবে। না পাখি, তোমাকে এখন আসতে হবে না, আমি এদিকে সবটা আমি সামনে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা পাখি শোনো, বলছি আমি জানি ওই চাবির বিষয়টা নিয়ে তোমার খুব মন খারাপ, তুমি তো রাতে কিছু খাওনি, আমি বলি কি তুমি কিন্তু খেয়ে নিও কিছু, হ্যাঁ না শরীরটা খারাপ করবে। শোনো, আর তুমি না আগে ফ্যাক্টরির সমস্যাটা মেটাও, তারপর তাড়াতাড়ি বাড়িতে এসো, তারপর খাওয়ার কথা ভাবা যাবে। হ্যাঁ রাখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা এইভাবে চাবিটা তোমার কাছ থেকে কেড়ে নিলেন, এটা উচিত করলেন না। রাঙাবো, তুমি তো বুদ্ধিমতী মেয়ে গো,
এবার অন্তত বোঝো যে মা তোমাকে একটু ভরসা করেন না। হ্যাঁ, তাহলে দেখলে না, পান থেকে চুন খসলো কি খসলো না, মায়ের আসল রূপটা বেরিয়ে এলো। ফুলবৌদি, আমি বলে কি অন্যদের বিষয়ে আমাদের না কথা না বলাই ভালো। আর বড় মা কতটা পাখিকে বিশ্বাস করে সেটা না সবাই জানে। পাখি, চলো, এসো এসো। না খুশবাবু, আমি তো কাজটা ঠিক করে করতে পারিনি গো। বড় মামাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, সেটা তো আমি পালন করতে পারিনি খুশবাবু। দেখো, এবার যদি একটু তোমার ওই পটর পটর স্বভাবটা কমে। না, আমার আবার অনেক কাজ, আমি আবার যাই মায়ের কাছে গিয়ে কথাটা পারি। না, চাবির দায়িত্বটা তো কাউকে না কাউকে নিতে হবে, তাই না? দিদি ভাই অসুস্থ, দিদি ভাই তো বলেই দিয়েছে চাবির দায়িত্ব নেবে। আর দিদি ভাইয়ের পরে তো চাবির দাবিদার আমি, মা নিশ্চয়ই চাবিটা আমাকেই দেবেন। আমি না, আমি চাবিটাকে এই কোমরের এইখানটায় গুজে রাখবো, এইখানটায়। আর সারা বাড়িতে কোমর দুলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াবো, আর চাবিটাও ঝনঝন করে দুলবে তালে তালে। তোলাচ্ছি তোমার তালে তালে। শোনো দেব, দিদি ভাইয়ের পরে যে চাবির দাবিদার তুমিই হবে, এটা মনে হয় ভেবে নেওয়া ঠিক নয়, জানো তো? মানে যদি বুদ্ধির প্রসঙ্গ ওঠে, তাহলে চাবির দাবিদার আমি। মানে আমার বুদ্ধিটা তোমার থেকে একটু হলেও বেশি, এটা তো মানবে নাকি? অনেক বেশি। তা তুই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছিস, খা, কিন্তু পরে পস্তাবি, এটা আমি বলে রাখলাম। তুমি না খুব স্বার্থপর। তুই কি চাবির কথা আমার আর ভালো লাগছে না এই বিষয়ে কথা শুনতে। দেখো দেখো, তোমরা যদি সত্যিই যোগ্য হতে, তাহলে বড় মা আমার হাতে চাবিটা না দিয়ে তোমাদের হাতেই তুলে দিতেন। সেটা যখন করেনি, তার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? দেখো দেখো সোনাদি, দেখো, একটা মূর্খ মেয়ে, সে কিনা আমাদের যোগ্যতার বিচার করবে। না, আমি কিচ্ছু করছি না। আমি যে কাজটা করতে পারিনি সেটা আমি মুখ বুঝে মেনে নিচ্ছি। আমি দায়িত্বটা পালন করতে পারিনি সেটা আমি মাথা পেতে স্বীকারও করছি। কিন্তু চাবির অযত্ন যে আমি করিনি, চাবিটা ওই ডাস্টবিনে যে আমি ফেলিনি, সেটা আমি প্রমাণ করেই দেব। আর বড় মা আমাকে চাবি নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে বলেছেন, আমি সেটাই চেষ্টা করছি। তোমরাও এবার যোগ্য হওয়ার চেষ্টা করো, তারপর না হয় আমরা তিনজন পাশাপাশি দাঁড়াবো, দেখবো বড় মা আদতে কার হাতে চাবিটা তুলে দেন। চলো কুশবাবু। দেখলে দেখলে কিরকম গন্ডারের চামড়া মেয়েটার। মা এত অপমান করলেন, চাবি ওর থেকে কেড়ে নিলেন, তারপরে ও পটর পটর করে কথা বলে যাচ্ছে। উল্টে উল্টে আমাদের এই কথা শুনিয়ে চলে গেল। শোনাক না, শোনাক, ওর সব কথা হজম করে নিলাম, কিন্তু চাবিটা যাতে ওর হাতে আর কোনোদিনই না পৌঁছয়, তার একটা ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখ, আলতার রংটা কিন্তু সুন্দর হয়েছে। দাঁড়া, হাত দিয়ে দেখি। বেশ ঘনও হয়েছে। আমাদের মেশিনটা কিন্তু ভালো কাজ করছে। হ্যাঁ, এই শোন না, হ্যাঁ, আমাদের কিন্তু প্যাকেজিং এর কাজটা এবার সেরে ফেলতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নইলে আবার কি এরকম হচ্ছে কেন? আরে কি হয়েছে হাতে? আলতাটা চেক করলাম না, তখন জ্বালা করছিল, কিন্তু এখন তো আরো সাংঘাতিক জ্বালা করছে রে। সে কি রে? যা যা গিয়ে আগে হাতটা ধুয়ে। আরে ধুচ্ছি, তোরা প্যাকেজিংটা দেখ, আমি এক্ষুনি হাতটা ধুয়ে আসছি। কি ওর কি হলো? আরে ওই আলতার রং চেক করতে গিয়ে ওর হাতটা সাংঘাতিক জ্বলছে, তাই হাতটা ধুতে গেল। হাত জ্বলছে? হ্যাঁ। সে কি করে? ওয়েল ডান মাই বয়, খুব ভালো, খুব খুশি হয়েছি আমি। তাহলে ওই আলতার ড্রাম এখন বিশ্বে পরিপূর্ণ, তাই তো? ডাল দিয়া? আরে ও যে কাঁচের শিশি ছিল না, পুরা ডাল দিয়া। ঠিক করেছ। এখন ওই আলতার ড্রাম এখন বিষে ভর্তি। যে কর্মচারী ওই আলতায় হাত দেবে, তার হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। শুধু জ্বলবে না, হাতে একেবারে ঘাও হয়ে যাবে। আর ওই ঘা হাতে যেখানে যাকে ছোবে,
তারও গায়ে ঘায়ে ভরে যাবে। কি হলো? কি হয়েছে? কুস্তা হাতে জল দিতে পারছি না, খুব জ্বালা করছে, আমি মরে যাচ্ছি। কুস্তা দোলটা নিয়ে চলতে সেখানে বসো বসো কেউ একটু বরফ দাও না, খুব চলছে, আমার খুব চলছে। এই না এইভাবে হবে না, ডক্টর ডেকে নিয়ে এসো, পাশে চেম্বার, তাতেই যাও পাশে চেম্বার আছে। আলতা থেকে এরকম দাগড়া থেকে ঘা হঠাৎ, ওই দেখি হাতটা। হাত দিও না, তোমার হয়ে যাবে, হাত দিও না, খুব চলছে, মরে যাবো। বুঝতে পারে আরে কোথায় গেল? আরে ওই তো ডক্টর, একবার দেখুন না কি হচ্ছে, একবার দেখুন না প্লিজ। কি সমস্যা দেখুন ডাক্তার, দেখি। ডাক্তার প্রচন্ড জ্বলছে, হাত রাখতে পারছি না কিছুতে। দেখি এটা হলো কি করে, মানে কি কোত্থেকে হলো আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ পাখি বলো। কি গো, এত বেলা হয়ে গেল, তুমি খেতে আসবে না? না পাখি, আমি বলছি কি তুমি খেয়ে নাও, এখানে ফ্যাক্টরিতে একটু সমস্যা হচ্ছে। শোনো, আমি আজকে দুপুরে খেতে যেতে পারবো না, ঠিক আছে? সমস্যা? কি সমস্যা আছে বলো না, আমি যাবো ফ্যাক্টরিতে। পাখিকে এখন কিচ্ছু বলা যাবে না, ও খুব চিন্তা করবে। না না পাখি, তোমাকে এখন আসতে হবে না, আমি এদিকে সবটা আমি সামনে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা পাখি শোনো, বলছি আমি জানি রোহিত চাবির বিষয়টা নিয়ে তোমার খুব মন খারাপ, তুমি তো রাতে কিছু খাওনি, আমি বলি কি তুমি কিন্তু খেয়ে নিও কিছু, হ্যাঁ না শরীরটা খারাপ করবে। শোনো, আর তুমি না আগে ফ্যাক্টরির সমস্যাটা মেটাও, তারপর তাড়াতাড়ি বাড়িতে এসো, তারপর খাওয়ার কথা ভাবা যাবে। হ্যাঁ রাখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমি তোর কাল হয়ে এসেছি কানাই, আজ এই বর্ষানাতেই তোকে শেষ করে দেব। কংসের মৃত্যুর দৈববাণী আজ মিথ্যে প্রমাণ হয়ে যাবে। কংস মহিষাসুরের শক্তির থেকে তোকে কোনো শক্তি বাঁচাতে পারবে না, আর তোর শক্তি কোথায়? সে কোথায়? রাধা? কংস মহিষাসুর, আমার শক্তি তো আমার মধ্যেই আছে, কিন্তু যদি রাধা আমার সাথে থাকতো তাহলে তোমাকে এত কিছু বলতে দিত না, এতক্ষণে তোমার বিনাশ হয়ে যেত। বিনাশ তো তোর হবে পরম অবতার। এবার দেখ, আমি তোকে কংস মহিষাসুরের শক্তি দেখাচ্ছি। তাহলে দেখাও, আমিও তো একটু দেখি কংস মহিষাসুরের শক্তি। নিরস্ত্রের ওপর আঘাত করব আমি, যদি এইভাবে তোকে হত্যা করি তাহলে আমার মহিমা ক্ষুণ্ণ হবে। কোথায় তোর অস্ত্র? কংস মহিষাসুর, এটা গোপালকদের স্থান, আর তোমাদের মতো অসুরদের জন্য আমাদের গোপালকদের এই লাঠি যথেষ্ট। মন দিয়ে দেখ এই অস্ত্রকে, এই অস্ত্র দিয়েই আজ তোকে বিনাশ করব। আমি বলেছিলাম না কংস মহিষাসুর, যে তোমাদের মতন অসুরদের জন্য এই লাঠি যথেষ্ট। ভগবান, ভগবান, এই কেমন লাঠি? নিজে থেকে বড় হয়ে যায়, আবার নিজে থেকে ছোটও হয়ে যায়। আগের লাঠিটাকে টুকরো করব, তারপর ওকে। কি কংস মহিষাসুর, এক বালকের সামান্য লাঠির প্রতিরোধ করতে পারছো না?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।